চরমনাইকে চরমভাবে অপমান করেছে, কারণ তাদেরকে বের করে দিয়েছে। কেন? ওই আমেরিকা বলছে যে ওদেরকে বান্য করে দিলে ওরা হলো মৌলবাদী। তখন বলছে যে এটা আমরা আস্তে আস্তে ঠিক করে নেব, তারপর আমেরিকা রাজি হয় না। নায়েবে আব্দুল্লাহ তাহের বলছে তখন আমরা চিন্তা করেছি তাহলে চরমনাইকে রাখা যাবে না, তাই বের করে দিয়েছি। এটা হচ্ছে কে বলছে? মিজানুর রহমান আজহারী। প্রথম যুক্ত হচ্ছে আমাদের চরমনাইয়ের সাথে। তো আমেরিকান এমবাসিতে আমি গেলাম, বললো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওখান থেকে দূরে আনতেছি। তাই ঠিক আছে। যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। আমেরিকান এম্বাসিতে গিয়ে জামাত ইসলামের নেতাকর্মীরা যেভাবে ইসলামী আন্দোলনকে উগ্রবাদী সম্প্রদায় হিসেবে আখ্যা দিয়েছেন সেটি কখনই ঠিক হয়নি। এক্সট্রিমিজমের অর্থ কি, সেটি কি দাঁড়ায় এবং জামাত ইসলাম কি পরিমাণ ইসলামী আন্দোলনের সাথে মুনাফিকি করেছেন, সে সকল বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন মিজানুর রহমান আজহারী। তিনি জামাত ইসলামকে বাংলাদেশের বড় মুনাফিকের দল হিসেবে আখ্যা দিয়েছেন। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এ বিষয়ে কি বলেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, সেটিও দেখবেন এই ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। তো চলুন একের পর এক বিস্তারিত ভিডিও দেখে আসি। চরমনাইকে চরমভাবে অপমান করেছে, কারণ তাদেরকে বের করে দিয়েছে। কেন? ওই আমেরিকা বলছে যে ওদেরকে বান্য করে দিলে ওরা হলো মৌলবাদী। তখন বলছে যে এটা আমরা আস্তে আস্তে ঠিক করে নেব, তারপরও আমেরিকা রাজি হয় না। নায়েবে আব্দুল্লাহ তাহের বলছে তখন আমরা চিন্তা করেছি তাহলে চরমনাইকে রাখা যাবে না, তাই বের করে দিয়েছি। এত বড় মুনাফিক কাকে বলে? মুনাফিক তো সে যার অন্তরে এক আর বাস কথা এক। এইটা হচ্ছে কে বলছে? মিজানুর রহমান আজহারী, যে মুখে এক আর অন্তরে আর এক, এই হচ্ছে মুনাফিকের লক্ষণ। আর একটা কি? মিথ্যাবাদী। আজ পর্যন্ত জাতীয় রাজনীতিতে ওই দলটি কোনো সত্য কথা বলছে এমন যদি প্রমাণ করতে পারে, একটা দিতে পারে কেউ, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ওরা 47 সালেও মুসলমান বিরোধী ওই ভারতের পক্ষে ছিল, জাতিসত্ত্ব যে ভাগ হয়েছিল, আবার 71 সালেও এই বাংলাদেশের বিপক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল, ওই 86 সালেও এরশাদের নির্বাচনে জাতীয় বেঈমান হয়েছিল। এরা সব সময় যেটা তারেক রহমান বা বাংলাদেশের মানুষ বোঝে অনেক আগে, ওনারা পরে বোঝে। তারেক রহমান 5ই আগস্টের পরে স্পষ্টভাবে বলেছিল আমি যত আসন পাই নাই পাই জাতীয় সরকার করব, যারা এই জুলাই আন্দোলনে ভূমিকা নিয়েছে সকলকে নিয়ে করব। সেইটা ওনারা তর্ক বিতর্ক করেছে, হবে না। এখন ওনারা এই 5-7 দিন আগে বলে যে আমরাও জাতীয় সরকার করব। এই যে বিষয়, এইটাই বলা যায় যে এরা আসলে মুখে এক আর অন্তরে আর এক। মুখ আর আরেকটা জিনিস যা বলে ওদের সমানে সমান, ওর কোনো পার্থক্য নাই। অন্য যে দল, এখানে অনেকেই ভোট চাওয়ার ক্ষেত্রে বা অন্য সময় বলে যে ওদের কোনো আমরা কাউন্ট করি না, কিন্তু আমি সেটা মনে করি না। কেন? এইরা খুবই সাংঘাতিক, খুবই ভয়ঙ্কর, খুবই গুপ্ত। এরা 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এখন পর্যন্ত টিকে আছে। মানে কি? অর্থাৎ এরা যে পাত্রে যায় সেই পাত্র ধারণ করে। এরা আওয়ামী লীগের সাথেও থাকে, এরা বিএনপির সাথেও থাকে, এরা জাতীয় পার্টির সাথেও থাকে, এরা ভারতের সাথেও গোপনীয় বৈঠক করে, সিএ এর সাথেও করে। এরা সাংঘাতিক। তাই আমি মনে করি এরা কিন্তু অলরেডি হুঙ্কার দিয়েছে। তাদের এই 17 আসনের একজন ডাক্তার, সে বলতেছে যে একটা আসনও ঢাকায় দিব না, দেওয়া হবে না, এবং সব সাইজ করে দেব। তার মানে কি? তাইলে কি ওরা এই নির্বাচিত করবে, কে হবে না হবে? এ তো ভয়ঙ্কর কথা। আবার আরেকজন ওনাদের কি শাহজাহান চৌধুরী বলছে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমরা যাকে গ্রেপ্তার করতে বলেও করবে, ওসি যে বসে থাকবে, এবং যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং সরকারি মানে বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় প্রাইমারি, এরা আমাদের মার্কা মুখস্থ করতে হবে দাঁড়িপাল্লা, এই সময়ই হবে নির্বাচন। এই কথা যারা বলে এরা অবশ্যই এটা মুখ থেকে বের হয়ে গেছে। আসলেই তাদের মধ্যে এই কথা আলোচনা হয়, কারণ নতুবা একজন প্রার্থী বলছে যে 54 বছরের প্রতিশোধ 12ই ফেব্রুয়ারি নেওয়া হবে। মানে কি? এত বড় কথা কখন বলে? যখন তারা অস্ত্র শস্ত্র শুধু ইসলামী পন্থীদের নিয়ে যদি আমরা আগাতাম তাহলে এটা মৌলবাদ দিয়ে একটা জোট হিসেবে চিহ্নিত হতো। আমরা যখনই অন্যদিকে নেওয়া শুরু করছি তখন এটা একটা জাতীয় জোট হিসেবে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে? আমরা যখন প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এমবাসিতে আমি গেলাম, বললো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে
আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। তাহলে ঠিক আছে। আমি রেজাউল করিম চেষ্টা করেছিলাম এমপির জন্য নয়, মন্ত্রিত্বের জন্য নয়, সম্মানের জন্য নয়, সম্পদের জন্য নয়। আমি দেশের সন্তান, আমি দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশটা ভালো হওয়ার ব্যাপারে আমার চিন্তা রয়েছে, অধিকার রয়েছে। চিন্তার ফল হিসাবে আমি এই দায়িত্ব পালন করেছিলাম। যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। এই দেশ তাদের কাছে নিরাপদ নয়। বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলেছে। এ দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু আমরা শুনেছি, বলেছি, বলছি, কিন্তু যারা দেশ পরিচালনা করেছিল তারা একটাও বাস্তবায়ন করতে পারে নাই, ধারে কাছেও যায় নাই। বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে। আমরা এদের পরিচালনায় দেখেছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে। এদের পরিচালনা আমরা দেখেছি যে বিদেশের তাবেদারি, গোলামির জিঞ্জির আমাদের বাংলাদেশের মানুষের হাতপাত পরাতে। এই সমস্ত এই কঠিন অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য 5ই আগস্টের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিশেষ করে আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমি রেজাউল করিম চেষ্টা করেছিলাম এমপির জন্য নয়, মন্ত্রিত্বের জন্য নয়, সম্মানের জন্য নয়, সম্পদের জন্য নয়। আমি দেশের সন্তান, আমি দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশটা ভালো হওয়ার ব্যাপারে আমার চিন্তা রয়েছে, অধিকার রয়েছে। চিন্তার ফল হিসাবে আমি এই দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, যখন ইসলামের পক্ষে একটা বাক্স, এই স্লোগান নিয়ে যখন আমরা এসেছিলাম, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে যখন আমাদেরকে আলিঙ্গন করলেন, তখন আমাদের মন খুশিতে ভরে গেল। কিন্তু আজকে দুঃখে বলতে হয়, যখন এই অবস্থা দেখেছে, তখন এক শ্রেণীর ক্ষমতা লোভী, ওরা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছে। আমাদের বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়া বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। অত ব্যাখ্যা আমি দিতে চাই না, তবে আমি এতটুকু বলবো, যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। এই দেশ তাদের কাছে নিরাপদ নয়। যখন আমরা একটা বুঝতে পেরেছি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন অবস্থায়, এত বড় ঝুঁকির মুখে পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা, সেই বক্তব্যটিও শুনলেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত